আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা বলতে পারেন এই মাসের সেপ্টেম্বর মাস শুরু করলাম, দুর্দান্ত একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওতে। কারণ আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে ইস্যুগুলো হয়তো আপনারা এখন পর্যন্ত জানতে পারেননি। খুবই দুর্দান্ত কিছু ইস্যু। এর মধ্যে কী কী জিনিস থাকছে কিছু নমুনা আমি আপনাদেরকে শুরুতে বলে দিই। যেমন আপনারা আজকে আমার এই ভিডিও থেকে জানতে পারবেন ফাতেহা তিশার কাছে কানে কানে মাফ চেয়েছে এবং তিশা ফাতেহাকে মাফ করেও দিয়েছে। তিশা বলেছে থাক, ভুল করতেই পারে, মাফ চাওয়া লাগবে না, তিশা মাফ করেছে। কিন্তু ফাতেহা কেন মাফ চেয়েছে? ওই পরিবারে এমন কী হয়েছিল সেই দিন রাত্রে যার কারণে তিশা এরকম একটা টাইটেল দিয়েছিল যে আর কোনো দিন মালয়েশিয়াতে আসবো না ফাতেহার বাড়িতে। কেন তিশা এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও দিয়েছিল? কি এমন হয়েছিল? ফাতেহার সাথে তিশার ঝগড়া হয়েছিল, নাকি ফাতেহার সাথে বাপ্পির ঝগড়া হয়েছিল? কেন তিশার বাপ্পি বাংলাদেশে চলে আসার পরে নাজমা বেগম ফাতেহার মা কান্না করবে তার সন্তানের জন্য? কেন বাপ্পি আর তিশা বাংলাদেশে আসার পরও একটা বড় ফাতেহার কথা মনে করবে না? কেন একটা বড় মালয়েশিয়ার কথা মিস করবে না? কেন শেষের দিকে এমন হয়েছিল তিশার বাপ্পি প্লেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল? আসলে কি হয়েছিল সেই সমস্ত দিনগুলোতে? তার কি ঘটনা একটাই দাঁড়ালো? তুহিন বাপ্পি আর তিশাকে ঘর থেকে নামিয়ে দিয়েছে, তুহিন তিশাকে অকথ্য ভাষায় বকাঝকা করেছে, তুহিন বাপ্পি আর তিশাকে কোনো সম্মান দেয়নি। তার কি সব কিছু নাটের গুরু এই তুহিন ছিল? এই সমস্ত কিছু উত্তর জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। এবং অন্যদিকে পাশাপাশি একটা ইস্যু নিয়ে কিন্তু এখন কথাবার্তা চলছে, চর্চা চলছে যে তিশা কার জন্য কী কী এনেছে। সো আসলে দর্শক, এই ক্ষেত্রে আমি তিশাকে নিয়ে কিছু কথা বলার আগে শারমিনকে নিয়ে কথা বলবো। শারমিন মুখটাকে নাকি ভম্বল দাস বানিয়ে ফেলেছিল তিশার আনা গিফট দেখে। তিশা নাকি শারমিনের জন্য তেমন কিছুই আনেনি, এই জন্য শারমিনের মন খারাপ, মুখ ফুলিয়ে রেখেছে। তো সবার অবগতির জন্য জানাতে চাচ্ছি, শারমিনও তো কিছুদিন আগে মালয়েশিয়া থাইল্যান্ড ভ্রমণ করে এসেছে। তো এই শারমিন আপা সবার জন্য কী এনেছিল? তিশার জন্য কী এনেছিল? আর তাবিয়ার জন্যই বা কী এনেছিল? এই কোশ্চেনটা কিন্তু পরক্ষণে সবার করা উচিত। তারপরে সবাই বলতে পারবেন তিশা আসলে শারমিনের জন্য কী এনেছে। বিদেশের বাড়িতে গিয়ে দেশের প্রত্যেকটা মানুষের কথা স্মরণ করে একটা একটা জিনিস কেনা, কিন্তু যে বিদেশে যায় আসলে সেই মানুষটাই ভালো জানে কতটা কষ্টের জিনিস। এবং আনার পর যখন এই কথাগুলো শুনতে হয় তখন সেটা হয় যে অন্যরকম। সো আজকে তিশা এবং শারমিনের এই গিফট আদান প্রদান নিয়েও কিন্তু অনেকগুলো কথা থাকছে। সো দর্শক, যদি আপনারা এই প্রত্যেকটা জিনিস জানতে চান অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুতেই চলে আসি বাপ্পি, তিশা, ফাতেহা নাজনীনের দিকে। দর্শক, আমার আজকের ভিডিওটা দুটা সেগমেন্টে বিভক্ত থাকবে। প্রথম পর্ব তো ইন্ট্রোডাকশন কমপ্লিট করে ফেলেছি, এখন দ্বিতীয় পর্ব আমার ভিডিওর মেইন সেগমেন্ট থাকবে বাপ্পি, তিশা, ফাতেহাকে নিয়ে, এবং সর্বশেষ সেগমেন্টটা থাকবে মাল্টিপ্লাককে নিয়ে। তো আমার প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন, তাহলে কিন্তু আপনারা সবার সম্পর্কে জানতে পারবেন বাপ্পি আর তিশা কী করেছে। বাপ্পি আর তিশা আসলে এবার কিছু করেনি। বাপ্পি আর তিশাকে নিয়ে আমি এবার কিছু বলতে চাচ্ছি না, কিন্তু এবার আমার ধারাভাষ্য অনুযায়ী এবার আমার আজকের ভিডিওর কন্টেন্টে যারা মধ্যমণি, সেটা হচ্ছে তুহিন, ফাতেহা নাজনীন। এরা কী হয়েছিল আসলে? আপনারা তিশার চ্যানেলে গেলে দেখবেন একটা ভিডিও আছে, প্রায় 7-8টা ভিডিওর নিচে সর্বশেষ সম্ভবত 5 days আগে, 5 দিন আগের একটা ভিডিওতে তিশা একটা টাইটেল দিয়েছিল এরকম, আর কোনো দিন মালয়েশিয়াতে আসবো না। কেন? বেঁচে থাকলে তো মানুষ বিভিন্ন দেশে ট্যুর দিতে পারে, ট্রাভেল করতে পারে। মালয়েশিয়াতে তিশা কেন আর কোনো দিন যাবে না? এত দেশ থাকতে তিশা সব দেশ গেলেও মালয়েশিয়ার কথা কেন স্পেসিফিকভাবে বললো আর কোনো দিন মালয়েশিয়াতে আসবে না? এটা কি মালয়েশিয়ার কোনো দেশে যে মালয়েশিয়া দেখতে সুন্দর নেই কারণে, নাকি মালয়েশিয়াতে খরচ বেশি, নাকি মালয়েশিয়াতে ঘুরে তিশা মজা পায়নি? কোনটা? না, এমন কিছু না। তিশা কিন্তু মালয়েশিয়াতে ঘুরে মজা পেয়েছে, লুলুতে ঘুরে অনেক মজা পেয়েছে, লুলু মার্কেটে গিয়েও অনেক মজা করেছে। তাহলে তিশা কেন আর কোনো দিন মালয়েশিয়াতে যাবে না? এর পেছনে একটা লম্বা ঘটনা আছে। এই ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে।
এর বাইরে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না কেন তিশা যাবে না, তিশা কেন কথা বললো। কারণ তিশাদের ভিডিওর একটা বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য আমার খুবই বাজে লাগে। তিশারা একটা কাজ করে দেখবেন দর্শক, আমি কি করি, আমার যেটা মনের কথা থাকে বা আমি যেটা নিয়ে ভিডিও দিই সেটা আমি আমার টাইটেলে লিখে ওই জিনিসটাকে আমি এলাবোরেটলি আমি আমার ভিডিওতে ডিসক্রাইব করি, আপনারা সেটা শুনতেই কিন্তু আসেন। আমার থাম্বনেল টাইটেলে যা লিখি সেই অনুযায়ী কিন্তু আপনারা আমার ভিডিওটা পছন্দ অনুযায়ী দেখতে আসেন। কিন্তু তিশারা কী করে জানেন, তিশারা টাইটেলে একটা কথা লিখবে, থাম্বনেলে আরেকটা কথা লিখবে এবং সেই কথাটা সত্যি লিখবে। তিশারা টাইটেল এবং থাম্বনেলে খুব একটা মিথ্যা কথা লেখে না, তারা তাদের মনের কথাটাই লেখে দেখবেন। কিন্তু ভিডিওর ভিতরে গিয়ে তারা সেই বিষয়ের কোনো কথা বলে না বা অন্যরকম কথা বলে। মানে বিষয়টা হচ্ছে এরকম, তারা টাইটেল আর থাম্বনেলকে তাদের ভিডিওর মেইন জিনিস মনে করে, তারা সেখানে আসল কথা লিখলেও তারা ভিডিওর ভিতরে কিচ্ছু রাখে না। দেখবেন তিশা যে সমস্ত টাইটেল থাম্বনেল লেখে আপনারা ক্লিক করবেন কিন্তু দেখবেন ওই রিলেটেড কোনো কথা কিন্তু তারা ভিডিওতে বলেন, এবং এটা নিয়ে আমরা সবাই সমালোচনা করেছি। তারা কিন্তু সবাইকে মিসলিড করে ভিডিও দেয়, কিন্তু আসলে পরে একটা সময় আমরা বুঝতে পারলাম আসলে ওগুলো মিসলিড না, তাদের অভ্যাসই এটা। তারা টাইটেল থাম্বনেলে তাদের মনের কথা লিখবে আর ভিডিওর ভিতরে তারা আজগুবি কিছু কার্যকলাপ করে দেখাবে। এই হচ্ছে গিয়ে তাদের ভিডিওর মানে সিস্টেম। সো এই সমস্ত বিষয় নিয়ে এর জন্য কিন্তু আর আমি কথা বলা বাদ দিয়ে দিয়েছি, আর বলি না। তো ঘটনা হচ্ছে বাপ্পি তিশা তারা তো মালয়েশিয়াতে ছিল, একটা সুদীর্ঘকাল তারা মালয়েশিয়াতে কাটিয়ে এসেছে, প্রায় দীর্ঘ 1 মাস। ওকে, মালয়েশিয়াতে ঘুরে আসার শেষের দিকে দেখা গিয়েছে বাপ্পি আর তিশার মধ্যে একটা চটজলদি ভাব প্রকাশ পাচ্ছিল যে তারা কবে দেশে আসবে, কবে দেশে আসবে, কখন ফ্লাইট হবে, কখন প্লেনে উঠবে। মানে তাদের আর তর সইছিল না। তারা কেন যেন আর মালয়েশিয়াতে একটা সেকেন্ড ফাতেহার বাসাতে স্টে করতে চাচ্ছিল না। আসলে আমি নিজেও জানতাম না উত্তর। আমি কি বলবো এখন, আমি যদি ওই সময় কোনো কথা বলতাম কি হতো জানেন, হতো সেটা আমি রূপকথার গল্প বলছি। এর জন্য আমি বুঝতে পারছিলাম যে সামথিং ইজ ফিশি, কিছু একটা হচ্ছে যেটার গন্ধ পাচ্ছি বাট ধরতে পারছিলাম না, যে কেমন যেন তিশা একটু অন্যরকম, বাপ্পি একটু অন্যরকম, বাপ্পি এখন আর মালয়েশিয়াতে থাকতে যাচ্ছে না, বাপ্পির মধ্যে একটা পরিবর্তন এসেছে, কী যেন হচ্ছে আমি ধরতে পারছি না। সো ছেড়ে দিয়েছি, থাক যা হওয়ার হোক, আমার তো বোঝার দরকার নেই, এত সময় নেই আমার। বাট সর্বশেষ তিশা বাপ্পি তারা যখন এয়ারপোর্ট থেকে ফাতিহাকে বিদায় দিয়ে প্লেনে ওঠে বা ওই সর্বশেষ যে ভিডিও ছিল, তখন কিছু ঘটনা আমার চোখে আসে। তখন আর বুঝতে বাদ থাকে না যে 2 আর 2 যোগ করলে 4 হয়। প্রথমত আমি 4 বানানোর জন্য 2-এর সাথে 3 লাগাচ্ছিলাম, 2-এর সাথে 5 লাগাচ্ছিলাম, 2-এর সাথে 1 লাগাচ্ছিলাম, কিন্তু 4 মিলছিল না। কিন্তু ওই ভিডিওর পর 2-এর সাথে আমি 2 বসিয়ে দিয়েছি অ্যান্ড দ্য রেজাল্ট ইজ নাম্বার 4, মিলে গেছে। সো আমি যে ডাউটগুলো করছিলাম সেগুলো ডাউট পর্যন্তই ছিল, কিন্তু প্রমাণ পেয়েছি সর্বশেষ ভিডিওতে। সেখানে দেখেছি তিশা যখন ফাতেহার কাছ থেকে বিদায় নিয়ে আসছিল, তখন ফাতেহা কানে কানে তিশাকে একটা কথা বলে। এখন আপনারা বলতে পারেন ভাই কানে কানে কথা বলেছে, আপনার কানের পাওয়ার এত বেশি, কত ডেসিবেল ভাই আপনার কানের পাওয়ার, আপনি শুনলেন? আসলে তেমন কিছু না দর্শক, আমার পরবর্তী লাইন শুনে বুঝতে পারবেন। ফাতেহা কানে কানে তিশাকে এই কথা বলছিল, ভাবি আমাকে মাফ করে দিও, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা চেয়েছে কানে কানে। এই কথা কিন্তু বলতে পারেন ভাই আপনি শুনেছেন কীভাবে, এটা দর্শক শোনার কিছু নেই, বলতে পারেন কেন, কারণ পরবর্তীতে তিশার কথা শুনলেই আপনি বুঝতে পারবেন ফাতেহা কানে কানে কী বলেছিল। কারণ তিশা ফাতেহার ওই কানে কানে ক্ষমা চার উত্তরে বলেছে, না বোন, মানে ফাতেহা বলছে এখানে মাফ চাওয়ার কিছু নাই, এখানে ভুল ত্রুটি আমারও তো হইতে পারে, আমার দ্বারা তো ভুল হইতে পারে, আমিও ভুল করতে পারি, তখন আমার দ্বারাও তো তুমি কষ্ট পাইতে পারো, মানে যে কেউ কষ্ট দিতে পারে, ভুল হইতে পারে, যে কারো দ্বারা হইতে পারে, তো এখানে এরকম করার কিছু নাই। মানে তিশা সান্ত্বনা দিয়েছে ফাতেহাকে যে ভুল তো তিশার দ্বারাও হতে পারে, ভুল তো বাপ্পির দ্বারাও হতে পারে, তো ভুল না হলে ফাতেহাতের দ্বারাই হয়েছে, সো এখানে মাফ চাওয়ার কিছু নেই। কষ্ট তিশাও দিতে পারতো, হয়তো কষ্ট ফাতেহাই দিয়েছে, সো এখানে মাফ চাওয়ার কিছু নেই। তিশা আবার এভাবে করে বলেছে, সো বোঝা যাচ্ছে ফাতেহা কানাকানে কী বলেছে সেটা তিশার কথাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্ন দাঁড়ায় ফাতেহা মাফ কেন চাইবে? হয়তো আপনারা ভাববেন যে ফাতেহা গত 1 মাস তিশাদের জন্য কিছু করেনি, হয়তো দুঃখে কষ্টে মাফ চেয়েছে, যে ভাবি মনে দুঃখ পেলে মাফ করে দিও, কোনো ক্ষমাটা মানে কোনো মনে দুঃখ রেখো না, হয়তো শেষবার এটা বলেছে, না এমন কিছু না। ফাতেহা তো প্রতিবারই এমন করে, তিশা জানেই, তিশা জেনেই তিশা রান্না করেছে, নাহলে শুরুর দিন থেকে দেখতেন তিশার সাথে ফাতেহা ঝগড়াঝাটি হতো, বাপ্পির সাথে তিশার ঝগড়াঝাটি হতো, এমন কিন্তু হয়নি। কারণ তিশা জেনে বুঝেই ওখানে গিয়েছে যে আমাকে রান্না করতে হবে, আমাকে খাওয়াতে হবে, আমাকে কাজকর্ম করতে হবে, তিশা মেনেই নিয়েছিল। এই জন্য কিন্তু শুরুতে যেতে চাচ্ছিল না যে আমি যাব না, আবার সে তানজিলাকে ছাড়া যাবে না, অনেক কারণে তিশা যেতে চাচ্ছিল না মালয়েশিয়াতে। কিন্তু তারপরও জোরাজুরি করে যখন গিয়েছে তখন চিন্তা করেছে যে এত টাকা খরচ করে এসেছি, যদি এখন আমি এই জায়গাটা এনজয় না করি তাহলে তো আমার টাকাটা মায়, তো তারপরে সে ফুর্তি করে বেরিয়েছে, যেভাবে মন চায় যা মন চায়
মানে মূর্খতামির পরিচয় দিয়েছে আর কি তিশা পুরো মালয়েশিয়া ট্যুর জুড়ে। যাই হোক, হয়তো অনেকে ভাববেন যে ফাতেহা এতদিন রেখেছে, হয়তো রান্নাবান্না করে খাওয়ায়নি, তাদেরকে ঠিকমতো ঘুরায়নি, কোনো কিছুই করেনি, এগুলো তো রোস্টিং ভিডিওতে ধরা পড়েছে। হয়তো এই সমস্ত জিনিস মিলিয়ে ফাতেহা তিশার কাছে ক্ষমা চেয়েছে যে ভাবি মাফ করে দিও। না, এই কারণে ক্ষমা চাইনি। তাদের পরিবারে একটা ঘটনা ঘটেছিল দর্শক, আমি যতটুকু মনে করি। দর্শক, আমি যে কথাগুলো বলি আমার কিন্তু প্রত্যেকটা শব্দ চয়ন অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি শব্দগুলো বাছাই করি কিন্তু অনেক বুঝে শুনে। আমি কি কথা বলেছি আমি আবার রিপিট করছি, আই রিপিট মাইসেলফ, যে আমি বলেছি আই ডাউট, আমি ধারণা করছি বা আমার সন্দেহ হচ্ছে যে এই ঘটনাটাই ঘটেছে। রাদার নট আমি আপনাদেরকে এটা বলছি দর্শক এটাই ঘটেছে, এটাই শিওর। দর্শক, আপনি যখন একটা জায়গায় অনেক দিন ধরে কাজ করবেন, কথা বুঝবেন, একটা জায়গায় যখন অনেক দিন ধরে কাজ করবেন আপনি কিন্তু জানেন যে সেখানে কি কি হতে পারে বা কি কি ঘটছে, আপনার কিন্তু সেই জায়গা সম্পর্কে অনেক আইডিয়া থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যে রাধে সে চুলো বাঁধে। এর মানে হচ্ছে দর্শক, ধরুন আপনি রান্না করছেন, এখন আপনি পাক্কা রাঁধুনি, আপনি সুন্দর রান্না করতে পারেন, সব কিছু পারফেক্টলি রান্না করেন, তার মানে আপনার মধ্যে কিন্তু এই সেন্স চলে এসেছে, সিক্স সেন্স, যে আপনার সামনে যদি এখন কেউ কোনো খাবার দেয়, কোনো একটা ডিশ সার্ভ করে, আপনি সেটার ফ্লেভার নিয়ে, সেটা টেস্ট করে, সেটা খেয়ে আপনি সেরকম বা অনুরূপ একটা খাবার রান্না করার একটা ক্যাপাবিলিটি রাখেন। এটা আপনার ভিতরে একটা অন্তর্নিহিত গুণ, মানে একটা গুণ, কীরকম গুণ, ভিতরে সুপ্ত অবস্থা আছে, সুপ্ত গুণ এটা আপনার ভিতরে, যে আপনি এখন একটা খাবার খেলে, একটা ডিশ খাওয়া মাত্রই আপনি বুঝতে পারবেন এর ভিতরে কী কী মশলা দেওয়া হয়েছে, কী কী মশলা দেওয়া হয়েছে, আপনি বলতে পারবেন। হ্যাঁ, পুরোপুরি 100% বলতে না পারলে আপনি 95% বলতে পারবেন। কিন্তু একটা মূর্খ মানুষের কাছে যান যে রান্না বান্না পারে না, যেমন আপনি আমার কাছে আসেন, ভাই আমি রান্না পারি না, সোজা কথা, আমার কাছে আসেন, আমাকে একটা রান্না দিয়ে বলেন ভাই খেয়ে বলেন তো এর মধ্যে কী কী আছে, আমি ভাই কিছুই বলতে পারবো না। হ্যাঁ, দুটো জিনিস বলতে পারবো, এর মধ্যে শিওর মরিচ আছে, এর মধ্যে শিওর লবণ আছে, এই দুটো জিনিস আমি বলতে পারবো। আরেকটা বলতে পারবো, এর মধ্যে শিওর রান্না করতে আপনার পানি লেগেছে। এর বেশি আমি মনে হয় না বলতে পারবো, কারণ ভাই আমার রান্নার সেন্স খুবই বাজে। তো সে জায়গায় আমার এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি একটা জায়গায় যখন দীর্ঘ সময় ধরে কাজ করবেন, আপনার ভিতরে এই সেন্সটুকু চলে আসবে বা এই ক্যাপাবিলিটি আপনার ভিতরে অজান্তে গ্রো হয়ে যাবে যে আসলে এখানে পরবর্তীতে কী হচ্ছে বা এটা কীভাবে তৈরি হচ্ছে। এই কথাটার মানে হচ্ছে, এই যে আমি এতদিন ধরে রোস্টিং ভিডিও করছি, এতজন মানুষকে নিয়ে কথা বলছি, আমি কিন্তু এখন মানুষের চাল চলন দেখলে, মানুষের কথাবার্তা বললেই বা ফিসি কিছু ভাব করলে আমি ধরতে পারি যে এই মানুষটার ভিতরে কোনো সমস্যা আছে বা এই মানুষটা কী বলতে চাচ্ছে বা কী হতে পারে, আমি কিন্তু ধরে ফেলতে পারি। এবং সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিই এবং আপনারা কিন্তু সেটা প্রমাণও পেয়েছেন। যেমন একটা জলজান্ত উদাহরণ, আপনাদের সবার বা আমাদের সবার পরিচিত নূর খালাম্মা, এই বাংলাদেশি ব্লগার নূর, তার সাথে যে পারুল খালা ছিল, তার সাথে যে অত্যাচার অনাচার হয়েছিল, তাদের যে ঘরের ছেলের বউ ছিল সাবা, তারা কিন্তু কিচ্ছু মুখ ফুসকে বলেনি, মুখ দিয়ে কিচ্ছু বলেনি, আমি কিন্তু একা বলে গিয়েছি। কীভাবে বলেছি দর্শক, সেটা কিন্তু একটা সিক্স সেন্স ছিল, মানে আমি একটা ধারণা করেছি, একটা গেস করেছিলাম ওই সময় এবং কিছু কিছু প্রমাণ পাচ্ছিলাম। আর সবচেয়ে বড় বিষয়, আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার কাছে অনেক জায়গা থেকে ইনফরমেশান আসে, অনেক কিছুই আসে, এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি সব কিছু তুলে ধরেছিলাম এবং আপনারা সেটার প্রমাণ পেয়েছেন। বর্তমানে দেখছেন যে সাবার কিন্তু সেই সংসারটা ভেঙেছে আকিবের সাথে, যে আকিব কতটা খারাপ ছেলে ছিল। আকিব আর একটা বিয়ে করে ফুর্তি করছে এবং সাবা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সে কিন্তু একটা সুন্দর সংসার করছে। তো সেদিকে আমরা না যাই, দোয়া করি যেন সবাই সবার সংসার নিয়ে ভালো থাকুক। তো ঘটনা হচ্ছে দর্শক, একইভাবে এই যে তিশা যে বলেছে আমি আর মালয়েশিয়াতে আসবো না কোনো দিন, কেন বলেছে, এটা কিন্তু তিশার এই সমস্ত আচরণ, ফাতিহার কান্নাকাটি করা, সব কিছু দিয়ে একটা প্রমাণ আমি পেয়ে গেছি এবং জানতে পেরেছি, বুঝতে পেরেছি কী হয়েছে। আমরা কিন্তু একটা জিনিস জানি, ফাতেহা প্রচুর কাঁদতে পারে, যদিও কান্না করতে পারে, অভিনয় করতে পারে, তারপরও সেদিন যখন সে তিশাদেরকে বিদায় দিচ্ছিল সে কিন্তু কান্না করছিল। হ্যাঁ, সেটা অভিনয় হতে পারে, আবার অতটা অভিনয় না যে এতগুলো অজস্র জল সে এমনি ফেলবে। ঠিক আছে, ধরে নিলাম সে অভিনয় করেছে, সে কান্না করেছে প্রচুর। আবার নাজমা বেগমও তিশারা যাওয়ার পর অনেক কান্না করেছে। কেন কান্না করেছে, কী কারণে, তিশা কেন বলছে মালয়েশিয়া আসবো না, একটু আমি এলাবোরেট করে দিই। আপনারা সবাই জানেন তিশা অনেক মূর্খতার পরিচয় দিয়েছে। মালয়েশিয়াতে গিয়ে তিশা এমন এমন কাজ করেছে যেটা আসলে লজ্জাজনক, আমাদের দেশের জন্য অপমানজনক, এবং ওইখানে গিয়ে যাদের সাথে থাকে তাদের জন্য এটা শেমফুল একটা কাজ ছিল তিশা যা করেছে। এবং তিশা কেন করেছে আমরা জানি, এটা তিশার নেচার। তিশা এরকম সব জায়গা থেকে পাগলামি করে, এমন একটা ভাব, সে মানে কী করবে সে কোনো দিশা পায় না, এর জন্য মানুষের মান ইজ্জত নষ্ট হয়। এবং এই জন্য কিন্তু ফাতিহা তুহিন তাদের অনেক মান ইজ্জত নষ্ট হয়েছে বিভিন্ন বাড়িতে গিয়ে, এবং তার কথাবার্তার জন্য তিশার অনেক দোষ আছে, এটা আমরা সবাই জানি।
তো হয়েছে যেটা, আই গেস, আই ডাউট, এটা আমি বুঝতে পারছি যেটা এরকমই হয়েছে, তুহিন তিশা এবং বাপ্পিকে চরম আকারে ওয়াশ করেছে। সর্বশেষ তুহিন আর কোনো কিছু সহ্য করতে পারছিল না, তিশার কোনো আচরণ সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। আমরা শেষের দিকে দেখেছিলাম তুহিন তিশাকে অ্যাভয়েড করতো। তিশা যদি কোনো কথা বলতো তুহিন ঠিকমতো উত্তর দিত না, তুহিন তাকে এড়িয়ে চলে যেত। তিশা কথা বলতো তুহিনের সাথে, বিভিন্ন গল্প করার চেষ্টা করতো, বা তুহিন কোনো পাত্তা দিত না, তুহিন তার মতো করে হেঁটে চলে যেত। মানে এমন একটা ভাব, তিশাকে সে চেনেই না, এরকম আচরণ করতো। তখনই বুঝতাম তুহিনের সাথে একটা তিশার সমস্যা আছে। আমি বলেছি কয়েকবার আমার ভিডিওতে, কিন্তু আমি হাতে নাতে ধরতে পারিনি। কিন্তু সর্বশেষ যখন ফাতেহা তিশার কাছে ক্ষমা চেয়েছে, তখন বুঝতে পেরেছি বাসাতে অবশ্যই কোনো সমস্যা হয়েছে। এবং তিশাকে যখন দেখলাম সে একদম রিল্যাক্স, তার চোখে কোনো পানি নেই, তার কোনো দুঃখ লাগছে না, তার কোনো কষ্ট লাগছে না। বাপ্পির মধ্যেও দেখলাম দেশে আসার একটা তাড়া চলে এসেছে, বাপ্পি আর ফাতেহার সাথে স্টে করতে চাচ্ছে না। বাপ্পিও দেশে আসাবার একটাবারও ফাতেহার কথা স্মরণ করেনি, তিশা একটাবারও ফাতেহার কথা স্মরণ করেনি, একটাবারও বলেনি মালয়েশিয়া থেকে এসেছি, মনটা খারাপ লাগছে, এতদিন ছিলাম একটা জায়গায়, কোনো কিছু তারা মিস করছে না। বরং তিশা এবং বাপ্পি তারা নতুন আরেকটা এনজয়মেন্টের দিকে চলে গেছে, যে শারমিনের বিয়ে হবে, সেখানে ফুর্তি করছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় বাপ্পি আর তিশার মনের মধ্যে কিন্তু কোনো কষ্ট নেই যে তারা মালয়েশিয়া ছেড়ে এসেছে, তাদের বোন বা তাদের পরিবারকে ছেড়ে এসেছে, কোনো দুঃখ কষ্ট নেই তিশার মনে নেই, বাপ্পির মনে। কিন্তু নাজমা এবং ফাতিহা তাদের মনের মধ্যে কোনো একটা জিনিস চলছে। যেটা হয়েছিল দর্শক, তুহিনের সাথে তিশা এবং বাপ্পির অনেক ঝগড়া হয়েছে, এবং তুহিন অকথ্য ভাষায় তিশাকে অনেক কথাবার্তা বলেছিল, বাপ্পিকে অনেক কথাবার্তা বলেছিল। এবং শেষমেশ যখন তুহিন সবাইকে বিদায় দেয়, তুহিনের সাথে আমি খুব একটা দেখিনি বাপ্পি আর তিশার খুব একটা মানে বন্ধুসুলভ কথাবার্তা হতে। আমি সবসময় দেখেছি তুহিনের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতো শেষের দিকে, আপনারা হয়তো খেয়াল করেছেন এটা। সো এই কারণে শেষের দিকে একটা খারাপ সময় গিয়েছে। বাপ্পি অবশ্যই তার বোনের জামাইয়ের কাছে অপমান হয়, সেখানে সহ্য করবে না এক সেকেন্ড থাকতে, তিশাও আর চাইবে না, তারা দেশে চলে আসতে চেয়েছে। এই জন্য যখন তুহিনের অগোচরে ছিল, ফাতেহা কিন্তু কানে কানে ফিস ফিস, এটা কিন্তু ফাতেহা জোরে বলতে পারতো। ভাবি যদি এটা স্বাভাবিক ক্ষমতা, আপনার কথা বুঝুন দর্শক, এটা যদি সৌজন্যতার খাতিরে হয় যে আমরা কিন্তু একটা জায়গা থেকে আসলে বলি ভাই মাফ টাফ করে দিন, মনে কোনো কষ্ট পেলে কষ্ট রাখেন না, আমাকে ভুল বোঝাবুঝি করবেন না। আমি স্বয়ং নিজে কিন্তু আপনাদের কাছে ক্ষমা চাই প্রত্যেকটা ভিডিও পেয়েছে। দর্শক যদি আমার ভিডিওর কোনো কথা শুনে আপনারা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন, আমি কিন্তু বলি। তো একইভাবে ফাতেহার যদি এই কথাটা বলার হতো, সে কিন্তু তিশাকে এমনি বলতে পারতো ভাবি একসাথে এতদিন ছিলাম, অনেক কথাতে কষ্ট পেতে পারো, ভুল বোঝাবুঝি হতে পারে, মন খারাপ করো না, মাফ করে দিও, শেষ। এটা সে জোরে বলবে। কিন্তু ফাতেহা কেন কানে কানে ফিস ফিসিয়ে বলবে, কেন সবার আড়ালে গিয়ে বলবে লুকিয়ে লুকিয়ে, কেন ফাতেহাটা কাউকে শুনতে দিতে চাইবে না যে আমার এই কথাটা কেউ শুনুক? এটা তো ভালো কথা ছিল, কারণ ফাতেহাও জানে আসলে তিশা এবং বাপ্পির সাথে কোনো একটা অন্যায় হয়েছে, এই জন্য সে এড়িয়ে লুকিয়ে লুকিয়ে বলছে যাতে করে এটা কারো কানে না যায়। কিন্তু তিশা এটার উত্তর আবার খুব জোরে জোরে দিয়ে দিয়েছে, যার কারণে এটা ভিডিওতে চলে এসেছে, স্পষ্টভাবে বোঝা গিয়েছে তিশা কাছে ফাতেহা ক্ষমা চেয়েছিল। আর দেখবেন তিশা যদি মনে এত দুঃখ না পেত, বাপ্পি যদি এত মনে দুঃখ না পেত, তিশা কোনোদিনই তার টাইটেলে কথা লেখার সাহস করতো না যে আর কোনোদিন মালয়েশিয়াতে আসবো না। তিশা একদম অন দ্য স্পট ভিডিওতে একথা বলে দিয়েছে যে আমি আর কোনোদিন মালয়েশিয়াতে আসবো না। আপনারা তিশার চ্যানেলে যান, সর্বশেষ 5 দিন আগের ভিডিওতে দেখবেন তিশা টাইটেল দিয়ে দিয়েছে যে আর কোনোদিন মালয়েশিয়াতে আমি আসবো না। কারণ যেমন ভাবি তেমন হয় না, তেমন কি হয় না সেটা কিন্তু তিশা লেখেনি, তেমন ননদ আর ননদের জামাই হয় না, এই কথাটা তিশার ক্লিয়ার করে লেখেনি। আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে এখন বর্তমানে। সো বুঝতে পারছি যে আসলে সমস্যাটা কী হয়েছে। সো আশা করি দর্শক আপনারা এই জিনিসটা যদি তার চ্যানেলে যান আর স্পষ্টভাবে দেখতে পারবেন। যাই হোক, এখন চলে এসে আমি আমার ভিডিওর দ্বিতীয় সেগমেন্টে দর্শক, আমার দ্বিতীয় সেগমেন্ট বলতে হচ্ছে শারমিন এবং তিশাকে নিয়ে। আপনারা যেহেতু জানেন তিশা এবার মালয়েশিয়া থেকে ঘুরে এসেছে। সো স্বভাবতই একটা জিনিস আমরা সবাই জানি, বিদেশে গেলে কিন্তু সবাই কেনাকাটা করে আনে, ঠিক আছে দর্শক, সবাই কেনাকাটা করে আনে, অনেক কিছু কেনাকাটা করে সবাই, এবং ফ্যামিলি মেম্বার সবার জন্য আনে। এখন ধরুন দর্শক, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি বিদেশে গিয়েছেন, আপনি বিদেশ থেকে কেনাকাটা করেছেন। এখন একটা মানুষের পরিবারে কিন্তু দুজন মানুষ থাকে না, খালি একটা মানুষের পরিবার মানে কিন্তু তার বাবা মা ভাই বোন বউ বাচ্চা, আবার তার নিজের বউয়ের পরিবারের আত্মীয় স্বজন থাকে, বউয়ের ভাই বোন থাকে, আবার থাকে যে তার শ্বশুর শাশুড়ি, আবার ওই ছেলের বাপ মার পরিবারের ফুফু ফুফা খালা খালু মামা মামি জ্যাঠা জেঠি, মানে কোনো অভাব নাই আত্মীয় স্বজনের, ঠিক আছে, কোনো অভাব নাই দর্শক। আত্মীয় স্বজন যদি শুরু করতে চান, দেখবেন আমাকে যদি কোশ্চেন করেন ভাই আপনার আত্মীয় স্বজন কজন, আমি সর্বোচ্চ 10-15 জন বলবো, আমি নাম ভুলে যাবো, আমার সামনে না আসা পর্যন্ত আমি তার নাম বলতে পারবো না, এত আত্মীয় স্বজন, ঠিক আছে। এটা প্রত্যেকটা পরিবারেরই মানুষের কিন্তু আত্মীয় স্বজন থাকে, লতায় পাতায় পেঁচানো অনেক লতা পাতা শাখা পোশাখা থাকে, সেটা কোনো শেষ থাকে না।
তো সেই সমস্ত জিনিস চিন্তা করলে কিন্তু এখন আপনি যদি বিদেশে যান এবং চিন্তা করেন যে আমার তো সবার মন রক্ষা করতে হবে, সবার জন্য গিফট আনতে হবে, আচ্ছা একটা একটা করে নাম মনে করলেন আর আনলেন, মনে করলেন আর আনলেন, তাহলে কি আপনি সব কিছু নিয়ে আসতে পারবেন? যারা বিদেশে ভ্রমণ করেছেন আমরা সবাই জানি প্রত্যেকটা টিকেটের এগেনস্টে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপের মাত্রার ওজন আপনি বহন করতে পারবেন। সেটা সম্ভবত কত কেজি, যেন 20-25 কেজি এরকম কিছু একটা ওজন ওয়েট লিফট করার মতো পারমিট আপনাকে এরোপ্লেন কর্তৃপক্ষ করে দিবে, বিমান কর্তৃপক্ষ, যে আপনি এতটুকু পর্যন্ত সর্বোচ্চ ওয়েট বিয়ার করতে পারবেন, এর বেশি নিতে পারবেন না, এটা বলে দেওয়া হয়। তো সেই জায়গায় আপনি যে গিফট কিনছেন সবার জন্য, আপনাকে এটাও আবার মাথায় রাখতে হবে, আমি যে সবার জন্য গিফট নিচ্ছি আমি তো এর থেকে বেশি নিতে পারবো না, আমাকে আবার এয়ারপোর্টে ধরা হবে, তো আমি এর বেশি নিতে পারবো না, এতটুকুর মধ্যে নিতে হবে। আবার আপনি যদি ভাবেন আপনিও তো আপনার জন্য কিছু কিনবেন, আপনি যদি ঘুরতে গিয়েছেন আপনার জন্য তো প্রয়োজনীয় কেনাকাটা আছে, এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আপনি আপনার নিজের জন্য যা কেনাকাটা করবেন, আপনি আপনার নিজের বউ বাচ্চার জন্য যে কেনাকাটাটা করবেন, আপনি আপনার নিজের শ্বশুর শাশুড়ি এবং আপনার নিজের বাবা মার জন্য যে কেনাকাটাটা করবেন, আপনি অনেস্টলি বলুন তো দর্শক, একটা লিগাল একটা লয়াল মানুষ হিসেবে আপনি কি সেম শপিং আপনার একটু দূর আত্মীয়দের জন্য কিনবেন? যেমন হতে পারে মামা মামি, যেমন হতে পারে খালা খালু, যেমন হতে পারে ফুফা ফুফু, বা তাদের আপনার মামা ভাগ্নি যারা আছে, ভাগ্নিরা আছে, আপনি কি তাদের জন্য একই জিনিস কিনবেন? আমি মনে করি বাংলাদেশে এখন এরকম কোনো মানুষ নেই যে নিজের জন্য যা কিনছে বা যে নিজের বউর জন্য যা কিনছে একই পরিমাণ জিনিসপত্র তার আত্মীয় স্বজনের জন্য সবার জন্য নাম ধরে ধরে কিনে আনবে। এরকম কোনো মানুষ এখন পর্যন্ত জন্মায়নি, আসলেই কিনবে না, কারণ একটা টাকার বিষয় থাকে। আপনি যদি আজকে আপনার জন্য স্যামসাং S24 কিনেন, কারণ আপনি কি আপনার পরিবারের সবার জন্য একটা স্যামসাং S24 কিনে নিয়ে আসবেন? আজকে আপনার জন্য যদি আজকে আপনি একটা iPhone 15 Pro Max কিনেন, আপনি কি সবার জন্য একটা iPhone 15 Pro Max কিনে নিয়ে আসবেন? অবশ্যই না। হয়তো আপনি আপনার এবং আপনার বউয়ের জন্য একটা আইফোন কিনতে পারেন, বাকিদের জন্য হয়তো আপনি সাবান, শ্যাম্পু, লোশন, চকলেটস এগুলো নিয়ে আসতে পারেন, বা হয়তো আপনি ফোন দিয়ে বলতে পারেন তোমার কী জিনিস প্রয়োজন, কী লাগতে পারে, সেটা দুই একটা কারো একটা আবদার আপনি পূরণ করতেই পারেন বাচ্চাদের, সেটা মানা যায়। কিন্তু এখন যদি দেশে যারা আছে তারা সব এটা এক্সপেক্ট করে সবার জন্য একটা করে iPhone 15 Pro Max নিয়ে আসবে যে বিদেশে আছে, এটা আসলে একটা ভুল চাওয়া থাকে। আমি এই কথাগুলো কেন বললাম, কারণ তিশাকে নিয়ে কথা বলতে গেলে হয়তো আপনার মধ্যে আগে একটা ভ্রান্ত ধারণা হয়ে আসতে পারে যে ভাই আপনি যদি তিশার পক্ষ টেনে কথা বলছেন, এটা তো আপনার কাছ থেকে আশা করিনি। এই জন্য আমি আগে ক্ল্যারিফাই করে দিলাম যে আমি কোন লাইনে কথা বলছি, আগে এটা বুঝতে হবে। বিদেশে গেলে একটা মানুষের কী কী রেস্ট্রিকশন থাকতে পারে, তার কী কী বাধা আসতে পারে, কী কী জায়গায় সমস্যা হতে পারে, আগে এটা যদি আমরা না জানি আমরা কিন্তু ইল্লিগাল আবদার করতেই পারি একটা মানুষের কাছ থেকে। সো আগে এটা আমাদেরকে জেনে নিতে হবে। এই জন্য আমি এই কথাগুলো আমি আপনাদের হয়ে আগে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তো তিশা যেটা করেছে, সে মালয়েশিয়াতে গেছে, ঘুরেছে, সবার জন্য কেনাকাটা করেছে। এখন গতকালকে দেখা গিয়েছে তিশা শারমিন মাল্টিপ্লাগের জন্য গিফট এনেছে, সবার জন্যই তিশা এনেছে কম বেশি। এখন তিশা কী করেছে, শারমিনকে দিয়েছে একটা ব্যাগ, পার্স দিয়েছে লেদারের, মোস্ট প্রবাবলি শারমিন ভেবেছে আরও অনেক কিছু এনেছে। হ্যাঁ এনেছে, তিশা কি এনেছে, তিশা সারাফাত, তারপরে বাচ্চা ছিল ওদের বাসায় চকলেটস দিয়েছে, একটা ছোটো বাচ্চা ছিল ওকে একটা ছোটো কিউট একটা ব্যাগ দিয়েছে। তিশা তার কাকিমার জন্য মানে শারমিন বাবুর মায়ের জন্য কিন্তু একটা হিজাব এনেছে। তারপরে দেখলাম যেটা বাবুর জন্য আবার অনেক কিছু এনেছে বাবুর জন্য, এবং শারমিনের জন্য ওই একটা ব্যাগই এনেছে, পার্স। তো সব কিছু দেওয়ার পর তিশা বলল এই যা এনেছে, আর কিছু না। তারপর না মাল্টিপ্লাগের চেহারাটা একদম দেখার মতো ছিল, মানে এমনভাবে মুখটাকে গোমড়া করেছে দর্শক, কেমন যেন মনে হচ্ছিল এটা একদম ব্রাহ্মা জাতের আমেরিকান অস্ট্রেলিয়ান গরু। ঠিক আছে, মনে হচ্ছিল এরকম যে শারমিনের মুখটা একদম ফুলে ভম্বল দাস হয়ে গেছে, কারণ তিশা বলেছে আর কিছু কেনাকাটা করেনি। শারমিন আশা করেছিল তার জন্য গোল্ড আনবে, তার জন্য সীতা হার আনবে, তার জন্য মালা আনবে, অনেক কিছু আনবে, ঠিক আছে, প্লাটিনাম, ডায়মন্ড, যত টাইপের অর্নামেন্টস আছে সব নিয়ে আসবে শারমিনের জন্য। শারমিন এটা আশা করে বসেছিল। তো শারমিনকে বলতে চাই, সে যদি এটা আশা করে বসে থাকতে পারে তিশার জন্য, মানে তিশা শারমিনের জন্য এত কিছু আনবে, তাহলে শারমিনকে বলতে চাই শারমিন তিশার জন্য বিদেশ থেকে কি এনেছে? শারমিনও তো বিদেশে গিয়েছিল কিছুদিন আগে, থাইল্যান্ড, মালয়েশিয়া 2 জায়গায় ঘুরেছে, কি এনেছে? শারমিন তো অনেক কেনাকাটা করেছে, কি এনেছে শারমিন? কিচ্ছু আনেনি। অ্যাটলিস্ট তাবিয়ার জন্য একটা চকলেট আনতে পারতো, সেটাও আনেনি। কিন্তু শারমিন আশা করে বসে আছে তিশাকে আনতে হবে, কিন্তু কেন? আমি তো মনে করি তিশা শারমিনকে যা দিয়েছে এই সম্পত্তি শারমিন আজীবন সাধনা করে গেলেও পেত না। কি সেই সম্পত্তি? একটা ইউটিউব চ্যানেল। আজকে যদি শারমিন তিশার চাচাতো বোন লাগে এই পরিচয়ে কোনো ইউটিউব চ্যানেল না খুলতো, আপনারা কজন মানুষ শারমিনের মতো মানুষের ভিডিও দেখতেন একটাবার গ্যারান্টি দিয়ে বলুন তো?
আমি লিখিত দিব, একদম স্ট্যাম্পে লিখে দিব, শারমিন জীবনে ইউটিউবে দাঁড়াতে পারতো না যদি কিনা সে লতায় পেতায় পেঁচিয়ে কোনো না কোনোভাবে তিশার আত্মীয় না হতো। আজকে তিশার আত্মীয় বলেই শারমিন সেই পরিচয় কিন্তু তার চ্যানেলটাকে গ্রো করতে পেরেছে, সেই চ্যানেলটা তার দাঁড়িয়েছে। আজকে সেই চ্যানেল থেকে কি হয়েছে, সে লাখ লাখ টাকার মালিক। আজকে তার ইউটিউব চ্যানেলের টাকা দিয়ে সে 2টা দেশ ভ্রমণ করেছে, থাইল্যান্ড মালয়েশিয়া ভ্রমণ করেছে। মালয়েশিয়া থেকে সে গোল্ড কিনেছে গোল্ডের বাজার থেকে নিজের জন্য। সবচেয়ে বড় কথা কি জানেন, শারমিন এখন বিয়েতে বসছে তার নিজের ইউটিউবের টাকার জোরে। আজকে তার ইউটিউবের টাকা আছে বলে সে আজকে বিয়েতে বসতে যাচ্ছে আরেকবার তার নিজের টাকার গরম দেখিয়ে। কিভাবে বিয়ে করতো কোনো ছেলে যদি আজকে শারমিনের টাকা না থাকতো? আজকে শারমিনের এই টাকার লোভ দেখে তো আজকে এসআর ড্রিম লাইফ শারমিনের সাথে বিয়ে করতে রাজি হয়েছে। আপনারা ভাবুন তো, শারমিনের ইউটিউব চ্যানেলটা না থাকলে আজকে শারমিনের কী দশাটা হতো। সো শারমিন যে আশা করছে তার জন্য এত কিছু আনবে, আমি তো মনে করি অনেক বেশি কিছু এনেছে তিশা। ওই ব্যাগটা আসলে আমি মনে করি শারমিনকে না দিয়ে আরও ভালো হতো তিশা যদি ওই ব্যাগটা বিল্লালের বউকে দিত, সেটা আরও ভালো হতো। বরং তিশা এই জায়গাটা ভুল করেছে, বিল্লালের বউর জন্য কিছু আনেনি, এটা ভুল করেছে। সো একটা কথা কি দর্শক, আবার তিশাকে দেখবেন, তিশা কিন্তু আবদের জন্য অনেক কিছু এনেছে, তিশা কিন্তু মরিমের জন্য অনেক কিছু এনেছে, এগুলো ভালো কাজ করেছে। আসলে এসব ধারি বুড়ির জন্য দিয়ে লাভ কি? যে মিম সাবিনা এগুলো তো বুড়ি, এগুলোর জন্য কেনাকাটা করে লাভ কি? কিন্তু যারা বাচ্চা মানুষ তারা কিন্তু অনেক মজা পায়। এই যে সারাফাত, এই যে মরিয়ম, এই যে আবদিয়া, ওদেরকে খেলনা বাটি, ওদেরকে চকলেটস এনে দিলে তারা অনেক মজা পাবে। বাচ্চাদের বিদেশে গেলে আসলে আমি মনে করি বাচ্চাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হয়, তাদের জন্য কিছু আনলে তারা অনেক খুশি হয়। আসলে বুড়া ধুরোকে দেওয়ার কিছু নেই এখানে। তো শারমিনের যেটা হয়েছে দর্শক, শারমিনের অনেক গায়ে লেগেছে তিশা তার জন্য কিছু আনেনি কেন, তিশা তাকে আর কিছু দেয়নি কেন, এটা শারমিনের গায়ে লেগেছে। কিন্তু শারমিনকে বুঝতে হবে তিশা তাকে তার লাইফে যা দিয়েছে এই সম্পত্তি সে আজীবন সাধনা করে গেলেও পেত না। একটা চ্যানেলের কারণে শারমিন আজকে তার জীবনে সব কিছু করতে পারছে, সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে পারছে, এটা কিন্তু তিশার জন্যই পেরেছে। এটাও আবার শারমিনকে বুঝতে হবে, ঠিক আছে? তো যেটা হয়েছে দর্শক, এই কথার প্রেক্ষিতে আবার আপনারা এটাকেও আবার ভাববেন আমি আবার বলে দিচ্ছি যে আমি মনে হয় তিশার পক্ষটা আছি। না দর্শক, তিশা কোনো পক্ষটা আমি বলছি না। আমার কথা কি, তিশা এনেছে একটা ব্যাগ, তার কাকির জন্য একটা হিজাব, বাচ্চাদের জন্য চকলেট, আর বাবুকে আবার অনেক কিছু দিয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে শারমিন আর কী চাচ্ছে সে, আমি এটা বুঝলাম না। সে যে মুখ ফুলিয়েছে, আবার তিশা এটা নিয়েও কিন্তু কথা বলেছে যে তার নাকি অনেক দোষ হয়েছে যে এরকম আনেনি, বা এটা নিয়ে তিশা একটা ভিডিও দিয়েছে। আসলে কি দর্শক, তিশার সাথে এটাও কিন্তু বলেছে অনেক মানুষই তো বিদেশে যায়, কে কী এনেছে আমার জন্য, কথা কিন্তু আসলে কিন্তু শারমিন কি বলেছে আসলে সত্য কথা। শারমিন তো বিদেশে গিয়েছে, কি এনেছে তিশার জন্য, তার বাচ্চার জন্য কি এনেছে? কিছুই কিন্তু শারমিন আনেনি। আপনারা এটাও কিন্তু জানেন শারমিন আর বাবুর বাবা কিন্তু আগে মালয়েশিয়াতে থাকতো, বিদেশে থাকতো। তো সেখানে কিন্তু যাওয়ার পরেও তিশার জন্য কি এনেছে জানেন তারা? একটা ভেজলিন এনেছিল, ভেজলিন। তো এর চাইতে বেশি শারমিন তাদের কাছ থেকে আর কি আশা করে, কি চায় শারমিন আর? এটাও বুঝতে হবে। আজকে শারমিন যে চ্যানেলটা দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন, শারমিন কিন্তু বারবার মিমকে ব্যবহার করে, মিমকে তার ভিডিও দেনে, মিমের বাসায় গিয়ে তিশাদেরকে ভিডিও করে কিন্তু তার চ্যানেলটাকে আজকে দাঁড়া করিয়েছে। এমনি কিন্তু আজকে শারমিনের চ্যানেল দাঁড়ায়নি। সো সবাই কিন্তু আমরা সব কিছু জানি। তো আসলে শারমিনের এখন লোভটা অনেক বেশি, তার চাওয়া পাওয়ার ডিমান্ডটা অনেক বেশি, একটা দেমাগ বেড়ে গেছে শারমিনের, ঠিক আছে? যে মুখ ফুলিয়ে বসে থাকা আর বাইরে কিছুই না। আর শারমিনকে আবার এটাও বুঝতে হবে সে কিন্তু এখন নতুন করে বিয়ে করছে, বিয়েতে বসে। তার মানে আপনারা জানেন যেহেতু সে বিয়ে করছে অবশ্যই কিন্তু তিশা শারমিনকে তার বিয়েতে কিছু না কিছু দিবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তিশা কিন্তু অবশ্যই দিবে, এটা শিওর থাকে। তো শারমিনের জন্য ব্যাগ এনেছে, তার পরিবারের জন্য জিনিসপত্র এনেছে, আবার শারমিন বিয়ে করবে, বিয়েতে হয়তো তিশা গিফট দিবে। তো শারমিন আর কী চায়? বিয়েতে এখনও শেষ হয়ে যায়নি, বিয়েতে দেখুক শারমিন যে তিশা তাকে কী দেয়, তারপর না হলে শারমিন বলতে পারে যে আমাকে কিছুই দেয়নি। বাট আগে এরকম শারমিনের লাফানোটা আমি মনে করি না কোনোভাবে সমীচীন হচ্ছে। আর এছাড়াও আমি একটা কথা বলতে চাই, আপনারা তো ফাতেহাকে দেখেছেন অনেকবার বিদেশ থেকে বাংলাদেশে এসেছে, কী এনেছে ফাতেহা আসলে সবার জন্য? খালি কয়েকটা মাজুনি, প্লেট ধোয়ার জন্য ডিশ মাজুনি, মানুষের জন্য, মেয়েদের জন্য কিছু হিজাব, এই শ্যাম্পু সাবান, এই আর কি এনেছে? আর তো কোনো কিছু আনতে দেখিনি। রুমাল আনে, কিছু দেখি রুমাল আনে, ফার্নিচার পরিষ্কার কিছু রুমাল নিয়ে আসে। এই হচ্ছে ফাতেহার শপিং, একটা লাগেজও ঠিকমতো ভরে না, ঠিক আছে? তো ফাতেহা এতবার দেশে এসেছে, কি এনেছে ফাতেহা? ফাতেহা কিছু এনেছে, সেই জায়গায় তিশা যা এনেছে আমি তো মনে করি সে অনেক কিছু এনেছে। মানুষের নাম মনে করে করে যে সবার জন্য নিয়ে আসা, যে সাবিনা, মরিয়ম, মিম, বাবু, আবদিয়া, তারপরে তানজিলা, সাকিব, আবার শারমিন, বাবু, তার কাকিমা, তার মা বাবা, এই যে মনে করে করে যে আনা সবার জন্য, ভাই আমি মনে করি সে তো অনেক কিছুই এনেছে আমার কাছে মনে হয়েছে। তারপরও কিছু দিয়ে একজন মানুষ বাদ দিয়েছে, যেটা আসলে তিশার ভুল হয়েছে। যেমন এই যে বললাম বিল্লালের বউকে কিছু দেওয়া উচিত ছিল, সেটা ভুল করেছে। সো তারপরেও দেখা যাক এই যে শারমিনের বিয়ে হচ্ছে, সেখানে তিশা কী করে।
তো আসলে কি মানুষ যখন বিদেশে যায় তারপর অনেক এক্সপেকটেশন বেড়ে যায় সবার, যে আমার সবার জন্য এটা আনবে। বাট আমরা এটা ভুলে যাই যেগুলো কিন্তু কিন্তু পয়সা লাগে, যে কিনে তাকে পয়সা দিয়ে আনতে হয়, যে টানে তাকে কষ্ট দিয়ে আনতে হয়। তো এটা বুঝতে হবে। তো শারমিন যেরকম মুখ ফুলিয়ে বসে আছে, সে আসলে কটা জিনিস সবার জন্য কিনে এনেছে এটা দেখতে হবে। মিমের জন্য সামান্য কটা লিপস্টিক আর সাবান শ্যাম্পু এর বাড়ি কি এনেছে সে? তিশার জন্য তো কিছু আনেইনি, সে কি ভুলে গেছে? কিন্তু নামার বেলাতে চাওয়ার বেলাতে সবাই 8খানা 16 আনা, যে আমার জন্য এটা আনেনি। কিন্তু আপনি ভাই কী করেছেন মানুষের জন্য, এটাও আগে দেখতে হবে। দুই পক্ষে দেখা উচিত। আসলে দর্শক, যেখানে অন্যায়, যেখানে ভুল বোঝাবুঝি থাকবে আমি সেই বিষয় নিয়ে কথা বলি। সো ভুল খারাপ মিলিয়ে মানুষ, সো সব কিছু তুলে ধরলাম। এখন যদি কোনো কথা আপনারা কষ্ট পান অবশ্যই ক্ষমা সুন্দর উদ্দেশ্যে দেবেন। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই ভুল ধরে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের উপরই অর্পায় দর্শক। সো আমার আজকে ভিডিও পর্যন্তই। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।